যারা আমার সঙ্গে মাত্র যুক্ত হয়েছেন তাদের সবাইকে স্বাগতম। আর এখানে একটা ব্যাপার আমি আপনাদেরকে বলে রাখি, তা আমাদের ফেসবুক যে তাদের নতুন একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, এবং সেই স্ট্র্যাটেজি সম্বন্ধে আমাদের অনেকের ধারণা আছে কিনা আমি জানি না। সেটা হচ্ছে থার্ড পার্টি কোনো অ্যাপস, যেমন জুম, এখন আর ফেসবুক কোনো গ্রুপে স্ট্রিম করতে পারবে না। এখন এই কারণে আমরা এখন আর নতুন করে ফেসবুক মানে গ্রুপগুলোতে স্ট্রিম করতে পারবো না, লাইভ দিতে পারবো না। কিন্তু আমাদের এই লাইভ জুমটা থাকবো আমরা। লাইভ জুমিং এর ক্লাসটা নেওয়ার পর সেই ক্লাসটা আমরা আমাদের মূল যে ইয়াতে আছে সেটাতে আমরা আপনাদেরকে রেকর্ডেড ক্লাস যেটাই থাকবে, আই মিন এই ক্লাসটাকে আবার রেকর্ড হওয়ার অবস্থায় যেদিন ক্লাস হবে সেদিনই আমরা আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেবো, গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি সেদিন রাতে না পারি তাহলে সেক্ষেত্রে 24 ঘন্টার মধ্যে আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। সো গাইজ, আজকে আমরা যেটা নিয়ে কথা বলা শুরু করবো সেটা হচ্ছে, সেটা আমরা তো জানি আমাদের বেশ কিছুদিন পর আমরা আবার আমাদের লাইভে ফিরে আসলাম। আপনাদের সবাইকে স্বাগতম আজকে সেশনে। আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে, অলরেডি আমরা এর আগে এগুলো শেষ করে এসেছি। আমরা আজকে জ্যাকোবিয়ান পিরিয়ড নিয়ে শুরু করছি। আমাদের সঙ্গে অলরেডি জুবাইর, কি ইয়েতে আসতে পারবেন? আহ জুবাইরকে মাইক্রোফোন অন করে আসতে পারবেন? আর আমার সাউন্ড সঠিক মতো শোনা যাচ্ছে কিনা জুবাইর, একটু বলেন তো। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি আমার সঙ্গে থাকেন, আমি মাঝে মাঝে ডাকলে চলে আসবেন, সমস্যা নাই। আর আমাদের আপনাদের সঙ্গে আমাদের আরেকটা ব্যাপার এখানে হবে, সেটা হচ্ছে আপনাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো, ঠিক আছে? জি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজই হচ্ছে আপনাদেরকে ক্লাসগুলো, অনেকে এই যে এখন অনেকে আজকে আমরা পাচ্ছি না ক্লাসের মধ্যে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের কাজটা হচ্ছে আমরা সবাই যখন ক্লাস করব, বিশেষ করে যখন ক্লাস, এই যে আমরা এখন যেহেতু আর লাইভ দিতে পারছি না, গ্রুপে অনেক সময় অনেকে জানতে পারবে না, আমরা চেষ্টা করব সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা লিঙ্কটা দেওয়া, ক্লাস লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। ক্লাস লিঙ্ক দিয়ে দিলে ইনস্ট্যান্টলি আপনারা আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করতে পারবেন, কারণ ইনস্ট্যান্টলি আপনারা জানতেও পারবেন, সে কারণে। বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, আপনাদের একটার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ। অন্য কোনো যে কোনো প্রবলেম থাকলেও সেগুলো আপনারা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারবেন। আচ্ছা, সর্বপ্রথম যেটা দিয়ে শুরু করতে যাচ্ছি, আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ড যেটির যেই আলোচনাটা আছে, সেই আলোচনার প্রথম যে আলোচনাটা, সে আলোচনাটা অলরেডি আমাদের এটা নিয়ে আমরা কাজ করে আসছি, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান পিরিয়ডের সময়টা। এটা অলরেডি আমাদের বিসিএস আসা প্রশ্ন, সেটা হচ্ছে কত সাল থেকে কত সাল পর্যন্ত। এটা 1603 থেকে 25 পর্যন্ত যে সময়টা আছে সেটি, 1603 থেকে 25 যে সময়টি আছে সেটি হচ্ছে আমাদের জ্যাকোবিয়ান পিরিয়ড। এবং এই 22 বছর যে পিরিয়ডটা আছে সেটা জ্যাকোবিয়ান পিরিয়ড ছিল। আর আমাদের সাথে কামস ফ্রম দ্য ওয়ার্ড জ্যাকব শব্দ থেকে জ্যাকোবিয়ান। জুবাইর, ওখান থেকে মনে হয় একটা নয়েজ আসতেছে। স্যার আমি মিট করে দিচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ, মিউট করে দেন, আমি যখন বলবো তখন। ওকে। সো যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে আমাদের জ্যাকব শব্দটা জ্যাকোবিয়ান, জ্যাকোবিয়ান শব্দটা আসছে জ্যাকব, জেমস থেকে। আর আমরা জেমস থেকে, মানে জ্যাকব থেকে জ্যাকোবিয়ান না, জেমস থেকে জ্যাকব। এই জেমস ওয়ান, ব্রাদার জেমস ওয়ানের যেই শাসনামল ছিল ওখান থেকে জেমসের অ্যাডজেক্টিভ হচ্ছে জ্যাকব। জেমসিয়ান না, জ্যাকবিয়ান, মনে রাখবেন, জেমসের অ্যাডজেক্টিভ হচ্ছে জ্যাকব। সো ওখান থেকে জ্যাকোবিয়ান পিরিয়ড, মানে জেমসের পিরিয়ডটা, এটাকে বলতে গেলে জ্যাকোবিয়ান পিরিয়ড হিসেবে বলা হয়েছে। আর মাথায় রাখতে হবে জ্যাকোবিয়ান পিরিয়ডের সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ইনফরমেশন হচ্ছে স্টার্টিং পিরিয়ড অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এবং এই পিরিয়ডের মধ্যে মেটাফিজিক্যাল পোয়েট্রিটা এসেছে। আর একটা সহজ প্রশ্ন হতে পারে যে হোয়াট ইজ দ্য মিনিং অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা কি? মেটাফিজিক্যাল পোয়েট্রি জিনিসটা হচ্ছে আমাদের আমরা নর্মালি যেই কবিতা টবিতা লিখতাম সেই কবিতার বাইরে গিয়ে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কথা বলা হয়েছে, ফিজিক্স এর বাইরে গিয়ে, ঠিক আছে? ওখানে আমরা দেখার চেষ্টা করেছি নারীর সৌন্দর্য সৌন্দর্য এসব জিনিসকে তারা ওভাবে না দেখিয়ে, তারা দেখা গেছে অনেক অনেক মজার মজার জিনিস দেখানো শুরু করেছে। তারা সায়েন্সের অনেকগুলো এক্সাম্পল দেখানো শুরু করেছে, অনেক মজার মজার এক্সাম্পলের মাধ্যমে সেগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, সিম্বলিজম ব্যাপার চেষ্টা করা হয়েছে মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে। তো এই জিনিসগুলো আমরা অন্যান্য পোয়েট্রিতে ভাবে পাইনি। অন্যান্য পোয়েট্রির মধ্যে যে ল্যাঙ্গুয়েজ ছিল সেই ল্যাঙ্গুয়েজের পার্সপেক্টিভ থেকেও এখানে ব্যাপারটা এভাবে পাওয়া যায়নি। এখানে যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আহ, নায়ক নায়িকাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ওখানে সিম্বল বেশি ব্যবহার করা হয়েছে। ওখানে নায়িকাদেরকে এই পিরিয়ডের মধ্যে নায়িকার সঙ্গে, আমি একটা এক্সাম্পল দিব আপনাদেরকে আরো কয়েকটা কিছুক্ষণ পরে। মেটাফিজিক্যাল পোয়েট্রির মূল ব্যাপারটা, মেটা মানে হচ্ছে অ্যাবাভ, আর ফিজিক্যাল মানে হচ্ছে তো ফিজিক্যাল, ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে গিয়ে যেই পোয়েট্রিগুলো লেখা হতো, ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে মানে একদম বাইরে গিয়ে যদিও এটা বলা হয়েছে, কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে বরঞ্চ ফিজিক্স ঘিরেই, ঘিরেই এখানে আরো বেশি ব্যবহার করা হয়েছে। এটাকে কেন মেটাফিজিক্যাল বলা হয় অ্যাকচুয়ালি, এটার পরিপূর্ণ ব্যাখ্যা আপনি এখানে পাবেন না।
তো আসেন আমরা দেখবো একটু পরে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রিটা কিরকম, কিছুক্ষণ পরে যখন আমরা দেখবো তখন দেখবো। তবে খুবই রোমান্টিক টাইপের রাইটিং এবং খুব চমৎকার রাইটিং। আমার কাছে যতগুলো পোয়েট্রি ট্রেন্ড আছে তার মধ্যে ম্যাটাফিজিক্যাল পোয়েট্রিটাকে খুব ভালো ট্রেন্ডি পোয়েট্রি মনে হয়েছে আমার কাছে। তো আসুন তারপরটাতে যাচ্ছি আমরা। এরপরে ইন দিস পিরিয়ড দ্য পোয়েটস সাপোর্টেড চার্লস ওয়ান। চার্লস ওয়ান মানে হচ্ছে এখানে এই পিরিয়ডের মধ্যে দুজন দুজন রাজার মধ্যে ঝামেলা ছিল, একটা হচ্ছে জেমস ওয়ান আর একটা হচ্ছে চার্লস ওয়ান। তো জেমস ওয়ান খুব মানে রাজা জেমস খুব বিখ্যাত ছিল তার আহ, অতিরিক্ত ট্যাক্সেশনের জন্য, এবং সবাই তাকে একটু ঘৃণা করতো। এবং চার্লস ওয়ানকে যারা মানে সাপোর্ট করতো, সিভিল ওয়ার হচ্ছিল অ্যাকচুয়ালি জেমস ওয়ান এবং চার্লস ওয়ানের মধ্যে। যারা এই সিভিল ওয়ারে যারা সাপোর্ট করতো, ঠিক আছে, সিভিল ওয়ারকে রাজা রাজা চার্লসকে যারা সাপোর্ট করতো তাদেরকে ক্যাভালিয়ার পয়েন্ট বলা হতো। ক্যাভালিয়ার পয়েন্টের ব্যাপারটা হচ্ছে কিরকম, এই ক্যাভালিয়ার পয়েন্ট কারা, যারা চার্চকেও সাপোর্ট করতো, চার্চকেও সাপোর্ট করতো। আমি আরেকবার একটু বলে রাখি, রাজা জেমস এই শাসন আমলের মধ্যে চার্লস ছিল রাজা, এবং এই রাজা ট্যাক্সেশন এর বিপক্ষে কাজ করেছে হচ্ছে জেমস, আর ট্যাক্সেশনের পক্ষে কাজ করছে। আমি ট্যাক্সেশন মানে হচ্ছে অতিরিক্ত রকমের কর ধার্য করার জন্য এবং বেশি নিপীড়নের জন্য বিখ্যাত ছিল হচ্ছে আমাদের এই চার্লস ওয়ান। তো এই চার্লস ওয়ান এবং এরা তখন ব্যাপারটা এরকমই ছিল যে কিংশিপ মানে রাজত্ব, রাজা আর চার্চ, এরা একসাথে দুজনে মানে দুটো পার্ট এর ওখানে ওই সময় খুব ধর্ম ব্যবসা খুব জমে উঠেছিল, মানে চার্চের ব্যবসা আর কি। আর কিংশিপ রাজা, এই দুটো মিলে আসলে তখন প্রজাদেরকে খুব মানে ইয়ে করতো। কি বলতাম তখন আবার চার্চের নিজস্ব আবার কি বলবো নিজস্ব ইয়ে ছিল, নিজস্ব সৈন্য সামন্ত ছিল। তো এইগুলো খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমরা এখন কল্পনা করতে পারি না। তো এই জিনিসটা তো ওখানে ছিল। তখন এই চার্লস এবং এই চার্লসকে যারা সাপোর্ট করতো ওই সময়, মানে যে ক্ষমতাশালী ক্ষমতাশালী রাজা ছিলেন যিনি তৎকালীন সময়ে, তাদেরকে যারা সাপোর্ট করতো তাদেরকে ক্যাভালিয়ার পয়েন্ট বলা হতো। এই ক্যাভালিয়ার পয়েন্ট মানে হচ্ছে তারা কারা কারা যেই পয়েন্টগুলো চার্চকে সাপোর্ট করতো, তাই এটা সাধারণত একটু ক্রিশ্চিয়ান ক্রিশ্চিয়ানিটি বেস ছিল, এটা ক্রিশ্চিয়ানিটি বেস ছিল। সো আশা করছি ব্যাপারটা আপনাদের বুঝতে খুব একটা বেশি অসুবিধা হবে না। সো এই হচ্ছে ব্যাপার, আমরা মোটামুটি এই ব্যাপারটা জ্যাকোবিয়ান পিরিয়ডের মূল পয়েন্টগুলো আমরা জানার পরে, জ্যাকোবিয়ান পয়েন্ট সম্বন্ধে জেনে গেলাম, জ্যাকোবিয়ান পয়েন্টের পয়েন্ট জানার পরে এবার আমরা যাচ্ছি জ্যাকোবিয়ান পয়েন্টের পিরিয়ডের সবচেয়ে বিখ্যাত যে পয়েন্ট তৎকালীন সময়ের। আমি একটু আমার পিকচারটাকে একটু দিকে সরিয়ে নিলাম, দাঁড়ান ওয়েট। ইয়েস, উনি হচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা, উনি হচ্ছেন বেন জনসন। বেন জনসনের ক্ষেত্রে আপনাকে কয়েকটা জিনিস মাফ করা আছে। মাফ করা মানে হচ্ছে এই যে ওনার ইয়েটা পড়ার দরকার নেই আমাদের, জন্ম মৃত্যু সাল টাল পড়ার দরকার নেই, ঠিক আছে। আর তার পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস দেখার বিষয় আছে, বেন জনসন কি টাইপের সাহিত্য রচনা করেছেন। বেন জনসন অনেকগুলো সাহিত্য আছে, সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। উনি আবার ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি। মানে হচ্ছে রিয়েলিস্টিক কমেডি বলতে বোঝানোর চেষ্টা করা হয়েছে কমেডি ওখানে, মানে কমেডিগুলো বা কমেডি বা ট্র্যাজেডি ওখানে মানে কেমন জানি জীবন ঘনিষ্ঠ ছিল না ওই সময়কার সময়, কমেডিগুলো আর কি জীবন ঘনিষ্ঠ ছিল না। জীবন ঘনিষ্ঠ মানে হচ্ছে কেন জানি ওখানে আপনার রাজা, প্রজা, এরপরে আপনার এবারে শেক্সপিয়ারিয়ান যে কমেডিগুলো ছিল বা ট্র্যাজেডিগুলো ছিল সেগুলোর মধ্যে একটু কি বলবো, সেখানে একটু জীবন ঘনিষ্ঠ ছিল না। মানে জীবনে যেমন জিনিসগুলো ঘটে, যেমন ভাই বেড়াদারা যে নাটকগুলো বানায় একদম আহ, জীবনে যেমন একটা ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোতে তুলে এনে আপনাকে সামনে তুলে দিচ্ছে, এই টাইপের রিয়েলিস্টিক কমেডি এখানে দেখা যেত না, ঠিক আছে। কিন্তু এই রিয়েলিস্টিক কমেডিটা শুরুই করেছেন হচ্ছে বেন জনসন। মানে হচ্ছে একদম জীবনে যেরকম আমাদের যে প্রবলেমগুলো আমরা দেখি, যেই ছোটখাটো যে আমাদের আম, আলোচনাগুলো আমরা দেখি, সেগুলোকে নিয়ে আলোচনা করার ব্যাপারটা আমরা এখানে পেয়েছি এই রিয়েলিস্টিক কমেডিতে, বুঝতে পারছি। তো এই রিয়েলিস্টিক কমেডিটা আমরা ওখানেই পেয়েছিলাম ইনশাল্লাহ। আর এই রিয়েলিস্টিক কমেডি তাহলে ফাদার অফ রিয়েলিস্টিক কমেডিকে, ফাদার অফ রিয়েলিস্টিক কমেডি হচ্ছে বেন জনসন, মনে রাখতে হবে। আর কমেডি অফ হিউমার, এখানে এটা একটা পিএসসি প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে কমেডি অফ হিউমার। এটা কিন্তু যেমন কিছু কিছু কমেডি আছে আলাদা রকম, আমি এগুলো আপনাদের আলাদা লিস্ট দেবো। সেগুলো লিস্টের মধ্যে আপনারা দেখবেন যেখানে কমেডি অফ হিউমার, কমেডি অফ আইডিয়া, এরপরে মেডিকেল থিওরি, এগুলো যেগুলো রয়েছে এগুলোকে আলাদা আলাদা করে নামকরণ করা হয়েছে। তো সেগুলোর কে কার জন্য, কমেডি অফ আইডিয়ার ফাদার কে, কমেডি অফ আইডিয়ার মানে হিউমার কে, কমেডি অফ হিউমার কে,
এই ফাদার অফ কমেডি অফ হিউমারকে বা কমেডি অফ হিউমারের প্রবর্তককে? তো কমেডি অফ হিউমারের প্রবর্তক হচ্ছে হিউমার বেসড কমেডি যিনি লিখেছেন তিনি হচ্ছেন বেন জনসন। আর এই কমেডি অফ হিউমারের মধ্যে উনি যেটা মানে যেটার মাধ্যমে তিনি কমেডিটা করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে মেডিকেল থিওরির মাধ্যমে করেছেন, মেডিকেল থিওরি। তো তার মানে হচ্ছে কমেডি অফ হিউমার, এখানে দুটো প্রশ্ন হতে পারে, কমেডি অফ হিউমার কার? এটা হচ্ছে কমেডি অফ হিউমার হচ্ছে বেন জনসনের। আর একটা হচ্ছে কমেডি অফ হিউমার কিসের উপর বেস করে, মেডিকেল থিওরির উপর বেস করে হয়। দুটো প্রশ্ন আছে এখানে, আরেকবার মনে রাখবেন। তার মানে হচ্ছে বেন জনসন, জনসন বেন বেন, ঠিক আছে? ঠিক আছে, আমি সবসময় মনে রাখার জন্য একটা সহজ করে ওনাকে একটা কথা বলি, সেটা কি একটা মনে রাখেন, সেটা হচ্ছে হিউমারাস। হিউমারাস মানে হচ্ছে হাস্যোদ্দীপক, হিউমারাস রিয়েলিস্টিক ব্যান। আমি এইভাবে বলি, ওনাকে মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে হিউমারাস রিয়েলিস্টিক ব্যান। হিউমারাস রিয়েলিস্টিক ব্যান মানে কি? হিউমারাস রিয়েলিস্টিক ব্যান মানে হচ্ছে কমেডি অফ হিউমার এবং কমেডি অফ এই রিয়েলিস্টিক কমেডির জনক। আর কে তিনি? বেন জনসন। রিয়েলিস্টিক কমেডির জনককে, উনি হচ্ছেন বেন জনসন। আশা করছি এটা মনে থাকবে। সো এর মাধ্যমে কিন্তু খুব সহজে এই জিনিসটাকে আপনি ইনফরমেশন মনে রাখতে পারেন। এবং আপনি, ওই যে বললাম আপনাদেরকে যে এই ছোট ছোট জিনিসগুলোকে এভাবে লিখে রাখলে মাঝে মাঝে শুধু রিডিং পড়বেন, রিডিং পড়ে দেবেন মনের মধ্যে থেকে যাবে, এগুলোকে মুখস্থ করার দরকার নেই, ব্রেনকে আলাদা করে প্রেশার দেওয়ার দরকার নেই এটার জন্য। আসুন পরেরটাতে যাই আমরা, শেক্সপিয়ার ওয়াজ দ্য অ্যাক্টর। এখানে এটা এটা একটা খুব কমন জিনিস, এখানে দুটো প্রশ্ন আপনার আসতে পারে এই জায়গাটার মধ্যে। সেই প্রশ্ন দুটো কোথায়? সব প্রশ্ন দুটো হচ্ছে শেক্সপিয়ার ওয়াজ অ্যান অ্যাক্টর, শেক্সপিয়ার যেন একজন অ্যাক্টর ছিলেন সেটা আপনার কাছে এখানে একটা মানে প্রুফ থেকে যাচ্ছে আপনার কাছে। এবং তিনি কোথায় অভিনয় করেছেন সেটা হচ্ছে এভরি ম্যান ইন হিজ হিউমার। এটা একটা কমেডি ছিল, এটা একটা কমেডি ছিল, কমেডি। এখন হিউমার ওয়ার্ডটা থাকার কারণে আপনার জন্য সুবিধা হয়ে গেছে বেন সাহেবের কে বের করা। এভরি ম্যান ইন হিজ হিউমার, হিউমার আছে, আমরা ওই যে বললাম হিউমারিস্টিক, হিউমারাস রিয়েলিস্টিক কমেডি, রিয়েলিস্টিক ব্যান, হিউমারাস রিয়েলিস্টিক ব্যান। হিউমারাস মানে হচ্ছে হাস্য উদ্দীপক অথবা খুবই আহ হেসে খেলে কাটা এরকম হিউমারাস, অথবা হাস্যোদ্দীপক। রিয়েলিস্টিক মানে হচ্ছে যিনি রিয়েল অথবা প্র্যাগম্যাটিক যাকে বলছি আমার, প্র্যাকটিক্যাল। ব্যান। এই দুটো ওয়ার্ডের মাধ্যমে আমরা কয়টা জিনিস শিখবো এখানে? এই দেখেন ওনার এই কমেডি অফ হিউমার যেটা আছে, এই হিউমারটাও কিন্তু এখানে এই হিউমারাস যে শব্দটি আছে তাকে আপনাকে ফর সাপোর্ট করে যাবে। সো মনে রাখার জন্য সহজ হবে আপনার জন্য, এভরি ম্যান ইন হিজ হিউমার। এভরি ম্যান ইন হিজ হিউমার যখন আছে এটার মধ্যে, এটা কার লেখা? অবশ্যই বেনের লেখা, বেন জনসন। আর এই যে কমেডিটা রয়েছে সেই কমেডির মধ্যে কিন্তু অ্যাক্টর হিসেবে কে ছিলেন? শেক্সপিয়ার ছিলেন। এখন এই জায়গাটার মধ্যে আপনি দুটো ইনফরমেশন পাচ্ছেন, লক্ষ্য করে দেখেন ইনফরমেশন কোথায় পাচ্ছেন। শেক্সপিয়ার যে অ্যাক্টর ছিল এটা আপনার জানা হয়ে গেল, শেক্সপিয়ার একজন অ্যাক্টর ছিল সেটা আপনার জানা হয়ে গেল। আবার লক্ষ্য করেন, শেক্সপিয়ার কি ছিলেন? একজন অ্যাক্টর ছিলেন, সেটা আপনার জানা হয়ে গেল। আবার এভরি ম্যান ইন ইজ হিউমার, এটাতে তিনি অভিনয় করেছিলেন। শেক্সপিয়ার কোন নাটকে অভিনয় করেছে? এভরি ম্যান ইন ইজ হিউমার। এটা কার লেখা ছিল? বেনে লেখা ছিল। কারণ কি? কারণ হচ্ছে হিউমারাস রিয়েলিস্টিক বেন, হিউমার দিয়ে আমরা মনে রাখতে পারছি। গুড। আচ্ছা, আরেকটা হচ্ছে হি বিকামস দ্য ফার্স্ট পয়েট লরিয়েট অফ ইংল্যান্ড 1616। বেসিক্যালি হচ্ছে এর আগে শেক্সপিয়ার, 1660-তে শেক্সপিয়ার মারা যায়, এটা আপনারা জানেন। 1660-তে উনি প্রথম পয়েট লরিয়েট। এর আগে ধরেন যে কোনো কাজকর্মে শেক্সপিয়ারকে ডাকা হতো কাজ করে দেওয়ার জন্য, সভাকবি হিসেবে বলা। পয়েট লরিয়েট বলতে বলা হতো কাদেরকে? সভাকবি। ঠিক আছে? তো প্রথম মোটামুটি নাম দিয়ে, ঠিক আছে, নাম দিয়ে সভাকবির যে পদটা আছে এই পদটা দেয়া হয় হচ্ছে আমাদের বেন জনসনকে, নাম দিয়ে। কিন্তু তখন পর্যন্ত কিন্তু বেন জনসন মানে এটার জন্য টাকা পেতেন না। টাকা পাওয়া শুরু করেছেন হচ্ছে আহ জন ড্রাইডেন। ঠিক আছে, আর আসবে আপনাদের কাছে 21 দিন পরেই আসবে। ওনার পরে যিনি এসছেন তিনি টাকা পাওয়া শুরু করেছেন, কিন্তু এটা অফিসিয়ালি মানে ফার্স্ট পয়েট লরিয়েট নাম দেয়া হয়েছে যার মাধ্যমে তাকে হচ্ছে বেন জনসন, মনে রাখবো। শেক্সপিয়ারের আগে অনঅফিসিয়ালি ছিলেন, আর এরপরে মোটামুটি নাম দিয়ে বেন জনসন হচ্ছে পয়েট লরিয়েট, এটা নাম দিয়ে দেওয়া হয়েছে। বাট তাকে তাদের তখনও পে করা শুরু করা হয়নি, পেমেন্ট দেওয়া হয়নি এটার জন্য। তো আমরা যেটা মনে রাখার চেষ্টা করছি বেন জনসন সম্বন্ধে আমাদের ইনফরমেশনগুলো মনে রাখবো, হিউমারাস রিয়েলিস্টিক বেন। আর এটা মেডিকেল থিওরির সাথে কানেক্টেড, কমেডি অফ হিউমার। আর একটা হচ্ছে শেক্সপিয়ার একজন অ্যাক্টর ছিলেন, সেই কিসের অ্যাক্টর ছিলেন? বেন জনসনের এভরি ম্যান ইন ইজ হিউমার নামে একটা কমেডি ছিল, সেই কমেডির অ্যাক্টর ছিলেন। এবং তিনি 1616 সালে, যেই সালে শেক্সপিয়ার মারা যায়, সেই সালে তিনি কি হয়েছিলেন? তিনি পয়েট লরিয়েট ঘোষিত হয়েছিলেন। আচ্ছা, ঠিক আছে। সো আমরা মোটামুটি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, আমরা মোটামুটি এটা জেনে গেলাম এবং আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি একটু আপনাদের কাছে একটা প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আচ্ছা আমি ক্লাসটা পুরোটা একটু নিয়ে করে ফেলি। এই যে উপরে দেখতে পাচ্ছেন আমরা এখানে তার তার 10টা কমেডি ছিল কিন্তু,
10টা কমেডি ছিল। কার কথা বলছি আমরা? বেন জনসনের কথা বলছি আমরা। তার 10টা কমেডি ছিল। 10টা কমেডির মধ্যে মধ্যে কিন্তু বেসিক সবচেয়ে যেটা বেশি ফেমাস ছিল, সেই ফেমাসটা ছিল হচ্ছে ভলপনি অথবা দ্য ফক্স। ভলপনি, ভুলপাইন, মনে রাখবেন, VULPINE। ভুলপাইন হচ্ছে একটা ল্যাটিন অ্যাডজেক্টিভ, মনে আছে? পড়ায় আসছে কিন্তু, ল্যাটিন অ্যাডজেক্টিভ। বলছিলাম আপনাদেরকে, আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, এই ভুলপাইন আসছে কোত্থেকে? দ্য ফক্স থেকে। ফক্স, যার চরিত্র, এটা একটা অ্যাডজেক্টিভ। এই ভুলপাইন একটা অ্যাডজেক্টিভ, কোত্থেকে আসে? ফক্স থেকে। ফক্সের মতো আচার আচরণ যার, ফক্স মানে কে? শিয়ালের মতো ধূর্তামি যার মধ্যে আছে, তাকে আপনি চলে ভুলপাইন বলতে পারেন। ওখান থেকে ভলপনি আসছে। তার মানে হচ্ছে এখানে ভলপনি নামে কিন্তু একটা ক্যারেক্টার ছিল বেন জনসনের। এই ক্যারেক্টারটা যেটা ছিল, এই ভলপনি, এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি খুব আপনার আম, বুদ্ধিমান ছিল, খুবই ধূর্ত ছিল, তার অনেক সহায় সম্পত্তি ছিল। কিন্তু তার সহায় সম্পত্তির জন্য সবাই তাকে পেছনে পেছনে ঘুরতো। এবং তার জন্য দেখা গেছে মস্কা এবং কর্ভিনো এবং সিলিয়া, এই সিলিয়া হচ্ছে মস্কার ওয়াইফ, ওরা মানে ওর পিছনে পিছনে ঘুরতো। এমনকি সিলিয়া বা মস্কা তার ওয়াইফকে পর্যন্ত বলপনের পিছনে লাগাই লাগাই দিছে, এবং তার সঙ্গে তাকে একদম মানে তার রক্ষিতার মতো করে তার সঙ্গে থাকতে দিয়েছে, শুধুমাত্র বলপনের সম্পত্তি ইয়ে করার জন্য। বলপনি খুব ভালো করে জানতো যে কে এবং কারা কেন এই কেসগুলো তারা করছে। তো সে আসলে ওদেরকে ইউজই করেছে, কিন্তু তাদের কখনো তারা তিনি সম্পত্তি দেননি। এই যে ধূর্তামি আমরা এখানে দেখলাম গল্পনের, তো এই জিনিসটা এখানে মানে বোঝানোর চেষ্টা করেছে, এবং প্র্যাকটিক্যালি ওই সময় জিনিসটা ছিল লাইফ, ওই যে বললাম লাইফ কানেক্টেড রিয়েলিস্টিক কমেডি। তো কমেডিক ওয়েতে এটাকে যে বিভিন্নভাবে দেখা হয়েছে। আশা করছি ভলপনি আপনাদের এটা মনে থাকবে। ভলপনির কথা বলছিলাম, মস্কার ওয়াইফ ছিল এই সিলিয়া, সিলিয়াকে ভলপনি পিছনে লাগাই দিছিল। আর এই ভলপনি হচ্ছে আলটিমেটলি অনেক সহায় সম্পত্তির মালিক ছিল। আর করবিনো হচ্ছে আরেকজন যে চাটুকারিতা করে ভলপনিকে পটাতে চাইছিল, বাট আলটিমেটলি ভলপনি কিন্তু সেভাবে হয় নাই, পটে নাই। তো এই ছোটখাটো, এই ছোট যে ক্যারেক্টারগুলোর মাধ্যমে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে এই ভলপনিটা কি ছিল কিয়াতে, সেটা মোটামুটি আশা করি আপনাদের মনে থাকবে। আর ভলপনি, মস্কা, কার্ভিনো, সিলিয়া, এই তিনটা একটু কয়েকবার দেখে নেন, দেখে নিলে দেখা যাবে যে ক্যারেক্টারগুলো আপনাদের এমনিতেই মনে থাকবে। আচ্ছা, কোর্টসের দিকে তাকান একটু। মিসচিফ ফিটস লাইক বিস্ট টিল দে বি ফ্যাট অ্যান্ড দেন ব্লিড। মিসচিফস ফিড লাইক বিস্ট, মানে খারাপ কাজগুলো ফিটস লাইক বিস্ট, দত্তদানোর মতো, ঠিক আছে, এই খারাপ কাজগুলোকে খাওয়াতে হয়, ঠিক আছে। মানে আপনি যদি খারাপ কাজ একটা করেন, আপনাকে আরেকটা করতে হবে, আরেকটা করতে হবে, আরেকটা করতে হবে, ঠিক আছে। মিসচিফস খারাপ কাজগুলোকে এই জন্য ফিড খায়, কিরকম? দানবের মতো খায়। টিল দে বি ফ্যাট, এবং যেগুলো ফুলতে থাকে একসময়, মানে ভারী হতে থাকে, ফুলতে থাকে, এবং এক সময় এটা ওরা ফেটে যায়। ব্লিড মানে ফেটে যাওয়া বোঝাচ্ছে। একসময় তারা বার্স্ট হয়ে যায়। এবং এটার জন্য বোঝেন, মানে যে কোনো খারাপ কাজ সবসময় আমার একদম বিস্টের মতো করে বড় হতে থাকে, এবং একসময় মোটা হতে হতে সেটা কি হয়ে যায়? ব্লিড, মানে ব্লিড হয় বা বার্স্ট হয়ে যায়, সেটা বোঝানোর চেষ্টা করেছে এখানে। এবার আসুন পরেরটাতে আমরা। ইয়েস, ওকে। এবারে রিচ আর ইন ফরচুন ইন গ্রেট রিচেস আর ইন ফরচুন এ গ্রেটার গুড দেন উইজডম ইন নেচার। লক্ষ্য করে দেখেন, রিচেস আর ইন ফরচুন ইজ এ গ্রেটার গুড দেন উইজডম ইন নেচার। এটা অবশ্য এই কথাটা কার কাছ থেকে আসছে সেটা আপনার কাছে বুঝতে হবে, তাহলে সেক্ষেত্রে বুঝবেন কেন। ভলপনি কিন্তু, এই যে ভলপনির কথা আমরা বলছি, ভলপনি কিন্তু অনেক টাকা পয়সার মালিক ছিল, এবং তিনি মনে করতেন যে টাকা পয়সা থাকলেই আর কিছু লাগে না, এবং এই কারণে উনি এই কথাটা বলছে, রিচেস আর ইন ফরচুন। যদি আপনি বাবা মার কাছ থেকে বা সামহাও আপনি পৈতৃক সূত্রে যদি আপনি ফরচুন পান, তার মানে ফরচুন বলতে বোঝাচ্ছে সম্পত্তি, গ্রেটার গুড, অনেক ভালো এটা, দেন কিসের চেয়ে? উইজডম ইন নেচার। আপনি যদি আপনার জ্ঞানী হওয়ার চেয়ে বাবা মার কাছ থেকে সহায় সম্পত্তি পাওয়া অনেক ভালো। বোঝা যাচ্ছে? যদি আমরা উল্টো কথা বলি যে যদি আপনার জ্ঞান থাকে, তাহলে আপনি যে কোনো সময় আপনি ভালো করতেই পারবেন, ভালো করবেনই। কিন্তু এখানে বলা হয়েছে রিচেস আর ইন ফরচুন এ গ্রেটার গুড দেন উইজডম ইজ ইন নেচার। আশা করছি মনে থাকবে, কারণ কি ভলপনি অনেক সহায় সম্পত্তির মালিক ছিল, এই জন্য সে উল্টো দিক থেকে কথাটা বলেছে। কিন্তু একটু অ্যাকচুয়ালি আমরা অন্য কথা বলি, রিচেস একসময় শেষ হয়ে যায়, কিন্তু কখনো কি শেষ হয় না? ফরচুনে আমাদের ওই উইজডম কখনোই শেষ হয় না। ওই কথাটা আমরা এতে বলি, কিন্তু ভলপনি থেকে বলেছে দেখে মনে রাখতে হবে, একটা ভলপনির ডায়লগ ছিল, এই দুটোই ভলপনির ডায়লগ। সো এই দুটো আশা করি মনে থাকবে আপনার। তিনি যেমন ছিলেন ঠিক তেমনই বোঝানোর চেষ্টা করেছেন। আর মিসচিফের কথাটা কিন্তু ভলপনি তাদের এই যে মস্কা টস্কা কর্মীরা যারা আছে, তারা তার পেছনে টাকা পয়সার জন্য লেগেছিল, এবং তাদেরকেই উনি এক ধরনের জ্ঞান দেওয়ার মতো করে এই কাজটা বলেছেন, যে সহায় সম্পত্তির দিকে তাকাইও না তোমরা, মূল ব্যাপারটা যেটা সেটা হচ্ছে কি, কি মিসচিফ, মিসচিফ মতো করে, মানে কোনো এক সময় এটা বার্স্ট হবে এবং কোনো এক সময় এটা খারাপ হয়ে যাবে, এটা বোঝানোর চেষ্টা করেছে ওদেরকে। নিজেই কিন্তু নিয়ে টেপের ছিল। ওই যেমন চালাক, যখন যেটা বলার দরকার ছিল তিনি তাদেরকে সেটা বলেই তিনি ইয়ে করেছিলেন। এখন দেখেন, আমাদের এই ভল্পনের যে 10টা আমাদের যে ইয়েগুলো রয়েছে, আপনাকে একটু মনে রাখতে হবে, এই দশটা দশটা মনে রাখাটা খুবই টাফ।
আপনাকে প্রথম কথা কাজটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু দেখেন সবগুলোর নামগুলো একটু ফলো করেন। আপনি আগে দেখেন এই যে বল্পনি, ঠিক আছে, দ্য কেস ইজ অল্টার্ড, এভরি ম্যান ইন ইজ হিউমার, এভরি ম্যান আউট অফ ইজ হিউমার। আচ্ছা, এরপর দেখেন দ্য সাইলেন্ট ওম্যান, সিনথিয়াস রেবেলস, এটা খুব আনকমন, এটা আসবে না। টেল অফ এ টপ, আইলেভেন ডগস, এটা খুব আনকমন, আসার সম্ভাবনা নাই। অ্যালকেমিস্ট, বার্থোলোমিউস ফেয়ার একবার অলরেডি আসছে। দি অ্যালকেমিস্ট, এটা অলরেডি আসছে। আচ্ছা, এখন দেখেন এখানে এগুলোকে মনে রাখার জন্য আপনার জন্য খুব সহজ একটা বুদ্ধি আমরা বের করে দিছি। দেখেন এগুলো কি, খুবই সিম্পল। দেখেন এগুলা, এই সেভ বাথটাব, সেভ বাথটাব মানে কি? বাথটাব, বাথটাব তো বোঝেন, যেখানে আমরা গোসল করি আরাম করে, ঠিক আছে, বাথটাব বলি আমরা। আচ্ছা, মেবি আমার ছবির জন্য দেখা যাচ্ছে না। ওকে, ইয়া, দেখেন এখান থেকে দেখেন সেভ বাথটাব। তো সেভ বাথটাব কি? সেভ বাথটাব দিয়ে কিন্তু বেন জনসনের সবগুলো আপনি মনে রাখতে পারবেন। সে কিভাবে মনে রাখতে পারবেন দেখেন, এই অলরেডি আসবে, এখন আসবে, দেখেন এই যে, খুবই সিম্পল। সেভ বাথটাবের মধ্যে আপনি দেখেন কি কি, বাথটাব হচ্ছে বার্থোলোমিউস ফেয়ার, আর একটা হচ্ছে কি সেভ বাথটাব। আমরা বলেছি সেভ বাথটাবের মধ্যে আমাদের কি কি মনে রাখতে পারছি, লক্ষ্য করে দেখেন। বাথটাবের মধ্যে আমরা এই বার্থ, এই বার্থর বাথটাব, আর হচ্ছে এই টাবের টাব, বাথটাব, বাথটাবটা এখানে আছে। আর সেভের মধ্যে কি কি আসছে, এসে হচ্ছে সাইলেন্ট, এতে দেখেন কি কি আছে, এতে হচ্ছে অল্টার্ড, ঠিক আছে, আরেকটা কি, এতে অ্যালকেমিস্ট। দেখে সব সহজে অল্টার্ড অ্যালকেমিস্ট মনে রাখতে পারবেন। ভিতে হচ্ছে বল্পনি, ভিতে বল্পনি। আর ইতে কি কি, ইতে হচ্ছে এভরি ম্যান ইন ইজ হিউমার, এভরি ম্যান আউট ইজ হিউমার, এই যে এভরি এভরি দুটোই আপনি এর খুব সহজে মনে রাখতে পারবেন। লক্ষ্য করে দেখেন সেভ বাথটাব, সেইতে সাইলেন্ট, এইতে অল্টার্ড, এইতে অ্যালকেমিস্ট, ভিতে ভলপনি, ইতে এভরি ম্যান ইন ইজ হিউমার, এভরি ম্যান ইজ আউট অফ হিজ হিউমার, আর একটা হচ্ছে বিতে বার্থোলোমিউস ফেয়ার, আর টাবে তো টেলাবে টপ, এটা তো আছেই। সো আপনার জন্য এটা খুব সহজ হবে, ভালো করে এটা ফলো করবেন, এটা খুব সহজে ফলো করতে পারবেন। এবং সেভ বাথটাব দিয়ে মোটামুটি আমাদের বেন জনসনের যে ইয়েগুলো আছে, পাবলিকেশন গুলো রয়েছে, সেগুলো আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তো দেখেন, ওকে। এবং এটার পরে মোটামুটি আমরা বেন জনসনকে শেষ করলাম। বেন জনসন শেষ করার পরে বেন জনসনের এই জায়গাটার মধ্যে আপনাকে মনে রাখতে হবে, আমরা এই জিনিসটা আমি দেখানোর জন্য আলাদা করে রেখে দিয়েছি আপনাদের জন্য। রিমেম্বার, কি রিমেম্বার? দেখেন, মনে রাখতে বলছে, কি বলছে? এ টেইল অফ এ টপ, এ টেইল অফ এ টপ, এটা একটা কমেডি। কাজ ছিল বেন জনসন, এইমাত্র আমরা পড়ে আসলাম। আর টেইল অফ এ টপ হচ্ছে একটা কমেডি, এবং কার কমেডি ছিল? বেন জনসনের কমেডি ছিল, সেটা মোটামুটি আমরা পড়ে আসলাম। কিন্তু এই টেইল অফ এ টপ, লক্ষ্য করে দেখেন, এটা একটা এসে, একই নামে, এটা একটা কমেডি আর এটা একটা এসে। আর এটা ছিল হচ্ছে জনাথন সুইফটের, দুইটাই পিএসসির প্রশ্ন। আর টেইল অফ এ টপ জনাথন সুইফটেরটা লাস্ট বিসিএস এ আসছে, ঠিক আছে। আমি বারবার ছিলাম এদেরকে বলছিলাম যেগুলো ভালো করে দেখতে, কারণ হচ্ছে কি, সেম নামে যদি একাধিক রাইটারের রাইটিং থাকে তাহলে সেক্ষেত্রে এটা অলওয়েজ পরীক্ষায় আসবে, সব সময় এইটা ইম্পর্টেন্ট, মনে রাখবেন। আর টেল অফ টু সিরিজ অলরেডি দুবার বিসিএস আসছে, এটার একটা কারণ হচ্ছে এটার সঙ্গে মিলার ব্যাপারটা। আবারও বলছি, ভালো করে ফলো করেন। এই টেল অফ এ টপের কথা বলছি, টেল অফ এ টপ এটা হচ্ছে কমেডি, এসে। কমেডিটা কার লেখা? বেন জনসনের লেখা। এসেটা কার লেখা? জনাথন সুইফটের লেখা। উনি একজন এসেইস্ট বটে, জনাথন সুইফট এসেইস্ট বটে। আর এ টেল অফ টু সিটিজ, এটা হচ্ছে আরেকটা। তিনটা জিনিস আপনার খুব কাছাকাছি। টেল অফ দিয়ে, টেল অফ দিয়ে শুরু, টেল অফ দিয়ে শুরু, টেল অফ দিয়ে শুরু, এ টেল অফ, এ টেল অফ এ টপ, এ টেল অফ এ টপ, এ টেল অফ টু সিরিজ। টেল অফ টু সিরিজ হচ্ছে, এটা তো অলরেডি বিসিএস এবারও আসছে, চার্লস ডিকেন্সের দুইবার আসছে বিসিএস, দুইটা বিসিএস আসছে, দুইটা বিসিএস এ একই প্রশ্ন আসছে। স্যার এইখানে কোন দুইটা সিটির কথা বলা হয়েছে স্যার? এ টেল অফ টু টু সিটিজ। অলরেডি তো আপনাদের লাস্ট বিসিএস পরীক্ষা অলরেডি। দেখছেন, জি স্যার, এটাই আসছে স্যার, আসছে না? এটা দেখতেছিলাম। জি প্যারিস স্যার, এবং 26 নম্বর। প্যারিস এবং লন্ডন, জি স্যার। ঠিক আছে। চার্লস ডিকেন্সের অনেক সাহিত্য আছে, যদিও অনেক অনেক ভালো ভালো প্রশ্ন হতে পারতো, কিন্তু চার্লস ডিকেন্সের কেন জানি তারা খুব কমন প্রশ্ন করে। বাট চার্লস ডিকেন্স ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটারদের মধ্যে অনেক বড় একজন রাইটার, এবং ওনার অনেক এত বেশি রাইটিং আছে, এত বেশি অনেক ভালো ভালো প্রশ্ন হতে পারে, কেন জানি এই প্রশ্নগুলো একটু মানে করেন আর কি।
হোয়াট এভার। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, আমরা এই টেল অ্যাওয়ে টু সিটিজ আর টেল অ্যাওয়ে টাব হচ্ছে ক্রিটিক্যাল। শুধু মনে রাখবে কমেডি বললে আনসার হয়ে যাবে ডুয়েন জনসন, আর এসে বললে আনসার হয়ে যাবে হচ্ছে জনাথন সুইফট। সো এটা মনে মনে রাখতে হবে আমাদেরকে, ক্রিটিক্যাল জিনিস মনে রাখতে হবে। সামহাও যদি আমরা এটা বুঝে ফেলি, লেটস গো। আমরা তাহলে এখান থেকে জনাথন সুইফটকে শেষ করলাম। আমাদের জন সুইফট না, আমাদের বেন জনসনকে শেষ করলাম। বেন জনসনকে শেষ করার পরে আমরা এবার চলে যাচ্ছি হচ্ছে জন ওয়েবস্টার। জন ওয়েবস্টারকে নিয়ে আসলে এত বেশি কাহিনী করার কিছু ছিল না, এত বেশি পড়তেও হতো না আমাদেরকে। আনফর্চুনেটলি জন ওয়েবস্টারের কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে ঝামেলায় ফেলতে পারে। জন ওয়েবস্টারকে একটু দেখে নেন আগে, এই যে যেখানে আমার ছবি আছে অলরেডি দেখেন। জন ওয়েবস্টার দেখা যাচ্ছে, অলরেডি দেখেছেন আশা করি। আর নিচে হচ্ছে তার এই বইটা যেখানে পাবলিশ হয়েছিল সেখানে এই ব্যাপারটা। উনি হচ্ছেন জ্যাকোবিন পিরিয়ডের ড্রামাটিস্ট। মনে রাখতে হবে জ্যাকোবিন পিরিয়ডে যে ড্রামাটিস্ট গুলো ছিল তার মধ্যে কিন্তু অলরেডি আমরা বেন জনসন করছি, আমরা বেন জনসনকে নিয়ে কাজ করছি, আর জন জন দুজন, জনসন আর একটা হচ্ছে জন, জন ওয়েবস্টার। আচ্ছা, এখন দেখেন ওনাকে নিয়ে আপনাকে মনে রাখতে হবে ডাচেস অফ মালফি। ডাচেস অফ মালফির ব্যাপারটা হচ্ছে ডাচেস অফ মালফির দুই ভাই ছিল, ফার্ডিনান্ড ছিল, কার্ডিনাল ছিল। ভাই, এটা হচ্ছে ভাই ওয়ান, এটা হচ্ছে ভাই টু। ঠিক আছে, আর বসলা ছিল হচ্ছে এই ফার্ডিনান্ড কার্ডিনাল বসলা এই একটা গুপ্তচর রাখছিল তার বোন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা ইয়ে করার জন্য। আর এখানে আরেকটা ক্যারেক্টার আছে অ্যান্টনি, অ্যান্টো অ্যানি অ্যান্টোনিও অ্যাকচুয়ালি। তো অ্যান্টনি লিখলাম। সো অ্যান্টনিওর ক্ষেত্রে যেটা হয়েছিল, ডাচেস অফ মালফির হাজবেন্ড মারা যাওয়ার পরে অ্যান্টনির সাথে সাধারণত তখন কেউ যদি মানে কারো যদি বিধবা হয়ে যেত তখন সে কোনো প্রেম করতে পারতো না, বিয়ে করতে পারতো না, কিছু করতে পারতো না। সো ফার্দিনান্ড এবং কার্ডিনাল তার বোনকে, ডাচেস ছিল, এরা অনেক মানে বড় লোক ছিল বেসিক্যালি। ডাচেস তো বুঝতেন, ডিউকের ওয়াইফকে ডাচেস বলে। সো ডিউক মানে হচ্ছে একটা বিশাল অঞ্চলের মালিক, এবং ওই ডাচেস মানে হচ্ছে ডিউকের ওয়াইফ, মালফির ওয়াইফ। মালফির ডাচেস বলা হচ্ছে ওনাকে। তো উনি শেষ পর্যন্ত ওনার হাজবেন্ড মারা যাওয়ার পরে ডাচেস ছিলেন, ডাচেস থাকা অবস্থায় এই অ্যান্টনির সঙ্গে তার সম্পর্ক হয়। এই কথাটা বসলা গিয়ে এই ফার্দিনান্ড এবং কার্ডিনালকে বলে দেয়, এবং ফার্দিনান্ড এবং কার্ডিনাল আলটিমেটলি তখন এই অ্যান্টনিকে মেরে ফেলে। এবং শেষ পর্যন্ত আপনার ডাচেসকে, ডাচেস অফ মালফি তার বোনকে একটা জায়গায় বন্দি করে। বন্দি করার পরে আলটিমেটলি একটা পর্যায়ে তারা বুঝতে পারে যে এই এই পুরো ব্যাপারটা আসলে বসলা তাদের ভিতরে ইয়ে করেছে। তো ভাইরা আসলে একটা পর্যায়ে পরবর্তী খুব খারাপ লাগে তাদের যে বোনকে, বোনকে তারা তো মানে বোনের একটা পর্যায়ে তাদের মানে এই কার্যক্রমের মধ্যেই তারা আলটিমেটলি তার বোনও মারা যায়। শেষ পর্যন্ত তার ফার্ডিনাল কার্ডিনাল দুই ভাইয়ের মধ্যে এই দুই ভাইও আলটিমেটলি তারা আত্মহত্যা করে, কারণ হচ্ছে তার বোনটার জন্য মারা যায়। এটা হলো ট্র্যাজিক একটা ইয়ে ছিল, কমেডিক নয়। তো আপনি এখানে আসলে আমাদের তো এত বিশাল কিছু জিনিস বোঝা জানার দরকার নেই, বোঝার দরকার নেই। ডাচেস অফ মালফির দুই ভাই ছিল, এবং তিনি অ্যান্টনি প্রেমে পড়েছিলেন, অ্যান্টনিও প্রেমে পড়েছিলেন। এবং আলটিমেটলি এই কারণেই তাকে ফার্ডিনাল এবং কার্ডিনাল মেরে ফেলেছিল। অ্যান্টনিওকে মেরেছিল, ওকেও মেরেছিল, ডাচেস অফ মালফিকে মেরে ফেলেছিল। শেষ পর্যন্ত তারাও মারা গিয়েছিল, এবং বসলাকেও তারা শেষ পর্যন্ত মেরে ফেলেছিল। তো সবাই মারা গেছে, সোজা কথা শেষ। এখন এই কাহিনীটার মধ্যেই মোটামুটি দেখবেন যে আপনি ক্যারেক্টারগুলো মনে রাখতে পারবেন। ডাচেস অফ মালফির ফার্ডিনাল কার্ডিনাল দুই ভাই, আর একটা হচ্ছে বসলা। এই বসলা এটা গুপ্তচর ছিল, স্পাই ছিল, যেটা এগুলা লাগাইছে তার ভাইদেরকে। এটা মনে রাখতে পারবেন আশা করি। এই ক্যারেক্টারগুলো এভাবে শুনলেই শুনলে দেখা যায় মনে থাকে। এবার আসেন, এখানে তার কয়েকটা লাইন ছিল যে লাইনগুলো একটু লক্ষ্য করে দেখেন। যেমন অ্যাম্বিশন ম্যাডাম ইজ আ গ্রেট ম্যানস ম্যাডনেস। ঠিক আছে, অ্যাম্বিশন ম্যাডাম ইজ এ গ্রেট ম্যানস ম্যাডনেস, এই কথাটা বসলা বলছিল মালফিকে, রাসূল মালফিকে। অ্যাম্বিশন ম্যাডাম এ গ্রেট ম্যানস ম্যাডনেস, গ্রেট গ্রেট মানুষ যারা যারা মানে খুব মহৎ মানুষ হয়, বড় মানুষ হয়, তাদের এই অ্যাম্বিশনটা তাদের জন্য একটা পাগলামি। ঠিক আছে, অ্যাম্বিশনটা তাদের জন্য একটা পাগলামি, এই কথাটা বলেছে। সো এটা কাকে বলেছে? বসলা বলেছে, ডাচেস অফ মালফিকে বলেছিল। আচ্ছা, whether we fall by ambition, blood or lust, like diamonds, we are cut with our own dust। এই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং একটা লাইন। এটা ডাচেস অফ মালফির লাইন। মানে উনি বলেছেন কথাটা, আমরা যদি অ্যাম্বিশন ফল ফল বাই মানে হচ্ছে আমরা যদি অ্যাম্বিশনের জন্য যদি আমরা যদি ভূপাতিত হই, মানে হচ্ছে আমরা যদি মানে কোনোভাবে নিজেদেরকে ইয়ে করতে না পারি, যদি আমরা অ্যাম্বিশনের জন্য হোক অথবা ব্লাডের জন্য হোক অথবা লাস্টের জন্য হোক, মানে আমরা ব্লাডের জন্য মানে হচ্ছে বোঝাচ্ছে ক্ষমতা, অ্যাম্বিশন মানে হচ্ছে আমাদের উচ্চাভিলাষী, আর লাস্ট মানে হচ্ছে আমাদের আকাঙ্ক্ষা মানে আমাদের কামনা। এগুলোর মাধ্যমে যদি আমরা যদি সামহাও আমরা যদি কোনো কিছু এগুলো ফাঁদে পড়ি, আমরা ফল বাই মানে হচ্ছে ফাঁদে পড়ি, যদি আমরা অ্যাম্বিশনের ফাঁদে পড়ি, ব্লাডের ফাঁদে পড়ি, অথবা সামহাও আমরা যদি লাস্টের ফাঁদে পড়ি,
লাইক ডায়মন্ড, ডায়মন্ডের মতো উই আর কাট উইথ আওয়ার ওন ডাস্ট। আমরা ডায়মন্ড যেরকম কাটে তেমনি আমরা কাট হব, নিজের ডাস্ট দিয়েই আমরা কাট হব। সো আশা করছি এই জিনিসটা মনে আমরা ডায়মন্ড যেরকম কাটে তিনি আমাদের নিজস্ব কাজের মাধ্যমেই আমরা আলটিমেটলি মারা যাব, নিজস্ব কাটার মাধ্যমে আমরা ধ্বংস হব, এই কথা বোঝানোর চেষ্টা করেছে। লাইক ডায়মন্ডস উই আর কাট উইথ আওয়ার ওন ডাস্ট। ইয়েস। সো এই হচ্ছে ব্যাপার, আমরা মোটামুটি ব্যাপারটা গেল। এরপর একটা চলে আসুন, আই অ্যাকাউন্ট দিস ওয়ার্ল্ড আ টিডিএস থিয়েটার, ফর আই ডু প্লে এ পার্ট ইন ইট অ্যাগেনস্ট মাই উইল। এই জায়গাটার মধ্যে আমাদের অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ার একটা আমাদের শেক্সপিয়ার একটা কমেডি আছে, যে কমেডির মধ্যে কিন্তু বলা হয়েছে যে দ্য ওয়ার্ল্ড ইজ আ থিয়েটার অ্যান্ড স্টেজ অ্যান্ড উই আর দ্য মেয়ারলি প্লেয়ার্স। আমরা শুধুমাত্র ওখানে স্টেজে অ্যাক্টর হিসেবে থাকি আমরা। এটা কিন্তু অলরেডি শেক্সপিয়ারের কথা। কিন্তু শেক্সপিয়ারের এই কথা তো শেক্সপিয়ার বলছেই একবার, কিন্তু এর পরবর্তী জন ওয়েবস্টারও কিন্তু শেক্সপিয়ারের পরের রাইটার অবশ্য, তিনিও দেখা গেছে এই লাইনটা এভাবে বলেছেন। কিভাবে বলেছেন দেখেন, আই অ্যাকাউন্ট দিস ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ডটাকে আমি অ্যাকাউন্ট, আমি মনে করি বা ধারণা করি বা ধরি টিডিএস থিয়েটার, একটা মানে যেখানে আমরা কাজ করতে, মানে আমরা একটা কি বলবো শ্রান্ত পরিশ্রান্ত একটা থিয়েটার, একটা স্টেজের মতো করে, ওকে, ফর আই ডু প্লে মাই পার্ট ইন ইট অ্যাগেনস্ট মাই উইল। আমি আমার নিজের অভিনয় করে যাচ্ছি, আমার নিজের উইলের অ্যাগেনস্টে আমরা অভিনয় করে যাচ্ছি একের পর এক, এই কথা বলার চেষ্টা করেছে। সো এই হচ্ছে আমাদের ডাচেস অফ মালফির কথা বলছি আমরা। ডাচেস অফ মালফি এখানে শেষ করলাম। হোয়াইট ডেভিলস, হোয়াইট ডেভিলসও কিন্তু বেশ, এই যে হোয়াইট ডেভিলস এই হচ্ছে ব্যাপার, হোয়াইট ডেভিলস এই হচ্ছে বইটা, এটাও হচ্ছে ওয়েবস্টারের। সো আপনি দেখেন হোয়াইট ডেভিলসটা, এই হোয়াইট ডেভিল এভাবে পরীক্ষার মধ্যে মানে জাস্ট মাল্টি হোয়াইট ডেভিল দুইটাই কিন্তু ওনার দুইটাই এই আপনার একটা ট্র্যাজেডি আর একটা কমেডি, দুইটাই কিন্তু আলটিমেটলি দেখা গেছে এটা ট্র্যাজেডি, দুইটা ট্র্যাজেডি কিন্তু মোটামুটি একটু ফেমাস এই জন ওয়েবস্টারের, যে কোনো সময় চলে আসতে পারে। এই কারণে আপনাকে আমরা তিনটা থ্রি ডাব্লিউ দিয়ে আপনি মনে রাখার চেষ্টা করবো। থ্রি ডাব্লিউটা কি? এক হচ্ছে ডাব্লিউ, ফার্স্ট ডাব্লিউ হচ্ছে ওয়েবস্টার www.com আছে না, থ্রি ডাব্লিউ, ডাব্লিউ কিউব যেটাকে বলছি আমরা। তো এক ডাব্লিউ হচ্ছে ওয়েবস্টার, সেকেন্ড ডাব্লিউ হচ্ছে হোয়াইট, আর থার্ড ডাব্লিউ হচ্ছে ওয়াইফ। এই ওয়াইফটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাচেস দিয়ে মনে রাখার চেষ্টা করবো। ঠিক আছে, ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ, আপনি এই টিপসটা এভাবে মনে রাখলে চলবে। ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ, ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ, থ্রি ডাব্লিউ, ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ। এই ওয়াইফটা কি? ওয়াইফ মানে হচ্ছে ডাচেস। এই ডাচেস মানে হচ্ছে ডাচের ডিউকের ওয়াইফ মানে ডাচেস। তো ওভাবে ডাচেস দিয়ে মনে রাখলে খুব সহজে মনে রাখতে পারবেন। এখানে না হলে আমরা তিনটা ডাব্লিউ কে কোনোভাবে ইয়ে করতে পারছি না, মিলাতে পারছি না, এই কারণে আমরা এটাকে এভাবে করে দিয়েছি ট্রিপল ডাব্লিউ, থ্রি ডি, থ্রি, আমাদের থ্রি ডাব্লিউ। অথবা আমরা বলতে পারি হচ্ছে ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ। এই তিনভাবে বললেই আপনি তিনোটাকে একসাথে মনে রাখতে পারবেন, ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ। ডান। এভাবেই আমরা মোটামুটি জন ওয়েবস্টারকে মনে রাখার চেষ্টা করবো। ওকে, ওয়েবস্টার্স হোয়াইট ওয়াইফ, এই হচ্ছে ব্যাপার। ওয়েবস্টারকে আমরা শেষ করলাম এখানে। আসেন ওয়েবস্টারের সঙ্গে কি ছিল, ওয়েবস্টারের সঙ্গে তার ওয়াইফ ছিল, ওয়াইফ মানে ডাচেস অফ মালফি, আর এটা হচ্ছে হোয়াইট ডেভিল। সো এই তিনটা মনে রাখতে পারলে মোটামুটি আমাদের কাজ শেষ। এবার আসেন আমাদের এবার সবচেয়ে আম, বেশি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট, সেই পয়েন্টটাতে আমরা এখন চলে যাব। কিভাবে? প্রথমে যাচ্ছি জন ডানের কাছে। জন ডান চেহারার দিকে তাকান। চেহারা দিয়ে তাকালে ভদ্রলোককে আপনি বুঝতে পারবেন এই ভদ্রলোককে। চেহারা স্রোতের দিকে তাকান, খুব সৌম্য ভদ্রলোক, এবং দেখে বোঝা যায় উনি একটা সুপুরুষ। এবং জন ডান, সুপুরুষরা সাধারণত কবিতা সাহিত্যিকরা যেরকম একটা আতেল প্রজাতির হয়, জন ডান তার চেয়ে পরিপূর্ণ ডিফারেন্ট, একজন সুপুরুষ টাইপের একজন মানুষ। এবং তার কাব্যিকতার মধ্যে একটা পৌরুষালী ভাব ছিল, আপনি দেখলেই বুঝতে পারবেন। পটানোর মধ্যে একটা ব্যাপার ছিল, জাতের পটানি ছিল। ঠিক আছে, দেখেন জন ডানের কথা বলছি আমরা, উনি ফাদার অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি। এই মেটাফিজিক্যাল পোয়েট্রি নিয়ে অনেক কিছু বলার আছে।
মেটাফিজিক্যাল পোয়েট্রি, এবং উনি এত ভালো কবিতা লিখতেন, এবং উনার অনেকেই কিন্তু ভালোবাসা নিয়ে কবিতা লিখেছে, কিন্তু তার কবিতা, ভালোবাসার কবিতাটা অন্য লেভেলের কবিতা ছিল। একটু পরে দেখাবো কিছু কবিতা। ইজ কল্ড দ্য পয়েট অফ লাভ। ওনাকে বলা হয় পয়েট অফ লাভ, ওনাকে ভালোবাসার কবি বলা হয়ে থাকে। কোনো কবিকে শুনেছেন ভালোবাসার কবি বলতে? আমাদের রোমান্টিক কবির, রোমান্টিক, আমাদের অনেক পিরিয়ডে অনেক কবি আছে, কিন্তু তাদেরকে ভালোবাসার কবিতা বলা হয় না। মজার বিষয় হচ্ছে তারা কিন্তু ভালোবাসাকে এভাবেও বলা, প্রতিষ্ঠিত করে নাই। ওনারা নেচারকে প্রতিষ্ঠিত করেছে অনেক বেশি করে। কিন্তু এই জন ডান একমাত্র কবি যিনি ভালোবাসার যে ইয়েগুলো রয়েছে, উপস্থাপনাগুলো রয়েছেন, অস্বাভাবিকভাবে করেছেন, একটু পরে আমরা পাবো। জন ডানকে নিয়ে কথা বলছি। জন ডান হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রির ফাদার। উনি এটা নতুন ভাবে করেছেন এটা। এবার আসেন জন ডানের সঙ্গে সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা আমি একটু ফোকাস করার চেষ্টা করবো, দেখুন একটু, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন জায়গাটা। সেটা কি? জন ডানের সঙ্গে আর্নেস্ট হেমিংওয়ের একটা আলাদা রকমের মারামারি আছে। জন ডানের সঙ্গে আর্নেস্ট হেমিংওয়ের আলাদা রকমের একটা মারামারি আছে। কিরকম মারামারি আছে? জন ডানের দ্য সানি রাইজিং, এটা একটা পোয়েম ছিল তার। আর আর্নেস্ট হেমিংওয়ে দ্য সান অলসো রাইজেস। দেখেন সানরাইজ আছে, এখানেও সানরাইজিং আছে। সানি রাইজিং পোয়েম কার? জন ডান। সান অলসো রাইজেস এটা হচ্ছে নোবেল কার? আর্নেস্ট হেমিংওয়ে। খুব কাছাকাছি নাম। বুঝতে পারছি? স্যার। জি, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সানরাইজিং এটা হচ্ছে পোয়েম জন ডানের, আর এটা হচ্ছে দ্য সান অলসো রাইজেস, এটা হচ্ছে নোবেল আর্নেস্ট হেমিংওয়ে। আবার ঠিক সেম, এবার হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যালটা, সেটা হচ্ছে ফর হোম দ্য বেল টোলস। একই নাম, ফর হোম দ্য বেল টোলস। ওই যে বললাম আর্নেস্ট হেমিংওয়ে এবং জন ডানের মধ্যে খুব মারামারি আছে। একই নামের কবিতা লিখেছে হচ্ছে জন ডান, আর একই নামের নোবেল লিখেছে হচ্ছে হেমিংওয়ে। ঠিক আছে, আমি স্টুডেন্টদেরকে মনে রাখার জন্য বলি যে আপনি এভাবে মনে রাখবেন, ডান আর্ন, ডান আর্ন। ডান আর্ন একটা মারামারি আছে। ডান আর্নের নামের মধ্যে মারামারি, যেরকম ডান আর্ন খুব কাছাকাছি, ছন্দের মধ্যে মারামারি, একই রকম ডান আর্ন, জন ডান, আর্ন হেমিংওয়ে। তো ওটাকে মনে যদি আপনি জন এবং হেমিংওয়ে বাদ দেন, ডান আর্ন খুব কাছাকাছি নাম, ভালো কথা। ডান আর্ন যেরকম কাছাকাছি নাম, ঠিক তেমনি দ্য সান রাইজিং, দ্য সান অলসো রাইজেস, সেম জিনিস। টু ফর হোম দ্য বেল টোলস একটা পোয়েম, আর একটা হচ্ছে নোবেল। আশা করছি মনে থাকবে। ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এগুলো কিন্তু এগুলোই পরীক্ষার মধ্যে আসবে, অবাক হয়ে যাওয়ার কোনো কারণ নেই, এগুলোই পরীক্ষার মধ্যে আসবে। বারবার বলছি, পরীক্ষা এখন এগুলোই আসে, কাছাকাছি নাম যেগুলো আছে সেগুলোই আসে এখন, ইনফরমেশন বেসড যে প্রশ্নগুলো আছে। আর লিটারেচার এখন এত কঠিন আসে না, ভালো, এটা একটা ভালো জিনিস। ছেলেমেয়েরা খুব বেশি মানে পড়তে হয় না। 10টা প্রশ্ন হয় এখন, আগে 15টা হওয়ার কথা ছিল, এখন 10টা করে প্রশ্ন হচ্ছে। গতবার 9টা হয়েছে, এবার 10টা হয়েছে। সো এটা একটা গুড সাইন। যদিও পিএসসি এটা নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, পিএসসি এটা নিয়ে কোনো কোনো ঘোষণা দেয় নাই, তারপরও কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এটা একটা ভালো সাইন, গুড সাইন। তো লিটারেচার কিন্তু আমাদেরকে, আমি যেগুলো পড়াই দিচ্ছি সেগুলো পড়লেই মোটামুটি আপনার যা আসার সবগুলো কমন আসবে ইনশাল্লাহ। সো এত বেশি ডিপে যাওয়ার দরকার নেই, তো সময় নষ্ট করেন না। জন ডানকে নিয়ে কথা বলছিলাম আমরা। জন ডান, আ ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং, আ ভ্যালিডিকশন ফরবিডেন মর্নিং। এটার মধ্যে দেখেন উনি আমি যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মেটাফিজিক্যাল পোয়েট্রিটা গুলো কেমন হয়, সেটা একটা ধারণা আপনি এখানে পাবেন। দেখেন, ইফ দে বি টু, দে টু সো, দে আর টু সো, অ্যাজ এ স্টিফ টুইন কম্পাস আর টু। ইফ দে বি টু, দে আর টু সো, যদি তারা দুজন হয়, তারা দুজন হতে পারে, কিন্তু অ্যাজ স্টিফ টুইন কম্পাস আর টু, কম্পাস যেরকম, কম্পাস যেরকম দুটো পায়ে, ঠিক আছে, দুটো পা এভাবে থাকে কিন্তু এক জায়গায় তারা বাঁধা থাকে, কম্পাস, ঠিক তেমনি তারা দুটো হতে পারে, এই দুটো কম্পাস হতে পারে, ঠিক আছে, কিন্তু এক জায়গায় তারা বন্দি, এক জায়গায় তারা বন্ড আছে। দেখছেন এই কম্পাসের যে আইডিয়াটা, এই সিম্বল দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেছে এই জিনিস, এই টাইপের জিনিসগুলোকে তারা মানে এই মেটাফিজিক্যাল পোয়েট্রির মধ্যে আমরা দেখেছি। মডার্ন আইডিয়া, মানে আমার কাছে মনে হচ্ছে যে পোয়েট্রির মডার্ন আইডিয়া হচ্ছে মেটাফিজিক্যাল পোয়েট্রি। ঠিক আছে, এটা অন্য লেভেলের একটা জিনিস আমার কাছে মনে হয়েছে। আপনি আরো এক্সাম্পল পাবেন, দেখলে বুঝতে পারবেন। সানরাইজিং আসেন, দ্য সানরাইজিং এর মধ্যে লক্ষ্য করে দেখেন কিভাবে এটাকে উনি বোঝানোর চেষ্টা করেছে। শি ইজ অল স্টেট অ্যান্ড প্রিন্সেস আই, নাথিং এলস ইজ। শি ইজ অল স্টেট, লক্ষ্য করেন উল্টো একটা জিনিস দিয়েছে, বলছে স্টেট
সে হচ্ছে পুরো কি স্টেট, আর প্রিন্সেস হচ্ছে আমি। মানে কি? মানে হচ্ছে তার মালিকানা আমার। মানে হচ্ছে এই জব, এই পুরো যে স্টেট বলতে বোঝানোর চেষ্টা করেছে এই দেশটা হচ্ছে তার, মানে দেশটা মানে বোঝানো হচ্ছে কিংডম। এই রাজ্য হচ্ছে সে, আর প্রিন্সেস হচ্ছে আমি, এবং এই রাজ্যের মালিক রাজা হচ্ছে আমি, মানে তার মালিক হচ্ছে আমি। এই অন্যরকম একটা ব্যাপার। এটি এইভাবে সাধারণত মানে কাউকে রাজ্যের সঙ্গে নায়িকাকে তুলনা, মানে নায়িকাকে তুলনা করে নিজেকে প্রিন্সেস সঙ্গে তুলনা করে, ব্যাপারটা খুব মানে এইভাবে হয় না সাধারণত, বাট এটা হয়েছে, এখানে হয়েছে। বোঝানোর চেষ্টা করা হচ্ছে হচ্ছে স্টেটটা হচ্ছে আহ, যে ওই তার নায়িকা, এবং যে যাকে ভালোবাসেন, আর তিনি নিজে হচ্ছেন প্রিন্স, মালিক হচ্ছে। উনি যেরকম একটা একদম প্রিন্স যেমন একটা একটা রাজ্যের মালিক হন, ঠিক তেমনি তিনিও হচ্ছে এই স্টেটের মালিক, বোঝানোর চেষ্টা করেছে। আচ্ছা, তো এই সানি রাইজিং এর মধ্যে, এই সান রাইজিং ব্যাপারটার মধ্যে এইভাবে উনি একটা লাইন এসেছে। সো আপনি এই লাইনগুলো দেখে দিকে তাকালেই বুঝতে পারবেন যে এই লাইনগুলো খুব চমৎকার চমৎকার লাইন। ক্যানোনাইজেশনের দিকে তাকান, এই লেয়ার তো খুব বিখ্যাত একটা লাইন, ফর গড সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ। দোহাই তোর চুপ কর, একটু ভালোবাসার তোরে দে মুড়ে অবসর। এটা তো আলটিমেটলি আপনারা অনেকে শুনেছেন, ঠিক আছে? খোদার দোহাই, এবার একটু চুপ কর, আমারে ভালোবাসতে দে। এ বাংলা করে বললে, মানে সহজ বাংলায় বললে, তুই অনেক বেশি কথা বলতেছিস, কথা কম বল, আমার একটু ভালোবাসতে দে, তোর কথার জন্য আমি তোকে ভালোবাসতে পারতেছি না। ক্যানোনাইজেশনের মধ্যে এই লাইনটা এখানে আমরা দেখেছি। সো এই ব্যাপারটা আমরা যেভাবে আমরা দেখলাম, সে হচ্ছে মোটামুটি আমরা দেখার চেষ্টা করেছি। আশা করছি এটা আমাদের মনে থাকবে। এবারে যে গুড মর্নিং, এরপরে হচ্ছে গুড মর্নিং, এরপরে দ্য এক্সটেসি, দ্য ফ্লি। ফ্লির একটা লাইন আমি আপনাদেরকে বলি। ফ্লির আইডিয়াটা হচ্ছে কিরকম? ফ্লির আইডিয়াটা হচ্ছে খুবই মজার আইডিয়া। মজার আইডিয়া কিরকম? ফ্লি বলতে এখানে মস্কিউটোকে বুঝিয়েছে, কিন্তু ফ্লি মানে কিন্তু মশা না। বুঝিয়েছে যে ফ্লি মানে এখানে মস্কিউটোকে বুঝিয়েছে। তো বলছে, দেখেন কিভাবে তো পটাচ্ছে তার নায়িকাকে। উনি বলছেন যে দেখো, এই ফ্লিটা কিছুক্ষণ আগে আমার গা থেকে রক্ত খেয়েছে, এবং একটু পরে তোমার কাছে গিয়ে তোমার ব্লাড থেকে, তোমার গা থেকেও রক্ত খেয়েছে, এবং দুজনের রক্ত এখন এই ফ্লির মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং বলতে গেলে এই ফ্লিটাই হয়ে গেছে আমাদের জন্য বাসর। এই ফ্লির ভিতরে আমাদের বাসর হয়ে গেছে, যেখানে আমাদের রক্তই মিলেমিশে গেছে, আর আমরা দূরে কেন? ঠিক আছে, দেখেন কত চমৎকার একটা মানে মানে সিস্টেমেটিক অ্যাপ্রোচের মাধ্যমে এই জিনিসটাকে উপস্থাপন করা হয়েছে। এই জন্যই বলি এটা হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ, আমাদের মানে মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে মডার্ন অ্যাপ্রোচ। আর ফর হোম দ্য বেল টোলস তো একটু আগে পড়ে আসছি, আমরা বললাম আপনাদেরকে। আর টুইকনাম গার্ডেন, এটাও মোটামুটি আমরা মনে রাখবো। এখন দেখেন এগুলোকে মনে রাখবেন কিভাবে, এই যে নামগুলো আছে। সর্বপ্রথম আপনাকে আমি আবার একটু বলি, ভ্যালিডেকশন, ফরবিডেন মর্নিং নামটা দেখেন। এরপরে হচ্ছে দ্য সান রাইজিং, দ্য ক্যানোনাইজেশন। এরপরে গুড মর্নিং, গুড মরো যেটাকে বলছে। এরপরে হচ্ছে এক্সটেসি, দ্য ফ্লি। এরপরে ফর হোম দ্য বেল টোলস, টুইকটাম গার্ডেন। আচ্ছা, এখানে দেখেন যে টিপসের মাধ্যমে মনে রাখবেন আপনি, কারণ এটা ওইগুলো সবগুলো আলাদা মনে রাখা খুবই টাফ, খুবই টাফ। দেখেন আপনি একটু টিপস রিমেম্বারটা দেওয়া হয়েছে আপনাদেরকে, এটা আমাদের স্পেশাল একটা জিনিস। আমি আমাদের সবসময় বলি যে টিপস রিমেম্বার গুলো খুব সহজে আপনাকে মনে রাখতে সহায়তা করবে। সেটা কি? টিপস রিমেম্বার মধ্যে প্রথম যেটা রয়েছে, সানরাইজিং। সানরাইজিং এ, সানরাইজ মানে সূর্য যখন উঠে, এর গুড মর্নিং এ, সানরাইজিং হলে গুড মর্নিং এ, সকাল, গুড মর্নিং এর ক্যানোনাইজেশনে, ক্যানোনাইজেশন মানে হচ্ছে প্রার্থনা। সকাল হলে, সূর্য উদয়ে সকাল হলে আমরা প্রার্থনা করি, তাই না? সূর্য উদয়ে সকাল হলে প্রার্থনায় আমাদের মধ্যে আনন্দ, এক্সট্রাসি মানে হচ্ছে আনন্দ, আনন্দ আসে মনে, এক্সট্রাসি আসে মনে। সূর্যোদয়ের সকালে প্রার্থনায় আমাদের এক্সট্রাসি আসে মনে। তার মানে কি? সানরাইজিং এ গুড মর্নিং, সানরাইজিং এর গুড মর্নিং এ, গুড মর্নিং এ ক্যানোনাইজেশনে এক্সট্রাসি আসে মনে। আচ্ছা, এরপর টুক করে, টুক টুক, এই যে টুক করে বেল টোল হয়। বেল বেল বাজে, বেল বাজে মানে হচ্ছে অ্যালার্ম হয়। এবং ভ্যালিডেকশন, ভ্যালিডেকশন মানে হচ্ছে বিদায়ের, মানে আমাদের এরপরে ঘর থেকে বেরোতে হয় কাজের জন্য। ভ্যালিডেশন মানে হচ্ছে বিদায়। টুক করে টুইকটা করেন। এখন দেখেন একটা সুন্দর, কি সুন্দর মিলে যাবে এগুলা, দেখেন কিভাবে মিলে। সানরাইজিং, গুড মর্নিং, গুড মরো, ক্যানোনাইজেশন, এক্সটাসি, টুইক, টুইকনাম গার্ডেন, বেল টোল, ফর হোম দ্য বেল টোলস,
ভ্যালিডেশন, ভ্যালিডেশন অফ ফরবিডেন মর্নিং। ফ্লি এর কথাটা আলাদা করে মনে রাখা যায়। ফ্লিটা আমি আপনাদেরকে অলরেডি তো বললাম। ফ্লিটা যে গল্পটা বলেছি, গল্পটাই আপনাদেরকে মনে রাখিয়ে দিবে আশা করি। আর কোনো ঝামেলা হবে না। ফ্লিটা আলাদা করে মনে রাখেন, কারণ যেটার মধ্যে ফ্লিয়ের যে কাহিনী আছে, একটাকে কামড় দিলে আরেকজন মিলে বাসর হয়ে যাচ্ছে মশারও দেহের ভিতরে, এই জিনিসটা একটু চটপটে জিনিস, আশা করি মনে থাকবে আপনাদের। এবং এর মাধ্যমে মোটামুটি আমরা জন ডানের কথা দেখছিলাম, জন ডানের যে কাব্যগুলো দেখছিলাম, সানরাইজিং এ গুড মর্নিং এ ক্যানরাইজেশন এক্সটাসি আসে মনে, টুক করে বেল টোল হয় ভ্যালিডেকশনের। এরপর টুক করে বেল টোল হয়, বেল বাজে ভ্যালিডেকশনের, বিদায়ের ঘন্টা বাজে, টুক করে বিদায়ের ঘন্টা বাজে। তো টুক করে বিদায়ের ঘন্টা বাজে কি কেন? সানরাইজিং এ নার্ভাস কখন হয়? যখন আমরা সকালবেলা যখন সূর্যোদয়ের সাথে সাথে যখন আমাদের প্রার্থনা করি, এবং তখন আমাদের মনে আনন্দ হয়। এরপরে বেল টোল হয়, টুক করে বেল টোল হয় ভ্যালিডেকশনের। আশা করছি মনে থাকবে, আশা করছি মনে থাকবে। আর সামনে যাব না আজকে, কারণ হচ্ছে আমরা জানি যে বিশেষ করে লিটারেচার, আমি আগে বলেছি যে 45 মিনিটস বা 50 মিনিটসের বেশি আমরা ক্লাস নেব না। এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। আজকে আমাদের এই পর্যন্তই। আচ্ছা, আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে বলি, এই ঘোষণাটা আমি আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের সেশনগুলো 4টা থেকে নেওয়া হবে এখন থেকে, ঠিক আছে? আমরা অলরেডি যে ইয়েটা দেখতে পাচ্ছি যে আপনাদের এখানে অলরেডি আমরা যে নাম্বার অফ স্টুডেন্টসের লাইভ আমরা ভাবে দেখি না, এই কারণে আপনাদের সেশনগুলোকে আমরা এখন 4টাতে নিয়ে যাচ্ছি। আমরা 4টাতে কিছুদিন নিয়ে দেখবো যে আমাদের এখানে লাইভ কেমন থাকে। যদি এখানে বেশি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা 4টাতেই রাখবো ইনশাল্লাহ। আর যদি দেখি যে বেশি আসছে তাহলে সেক্ষেত্রে এটা মনে রাখবো। সো আগামী সেশনটা হয়তো বা এই যে টাইমিংটা আছে সেই টাইমিং আগামী পরশুদিন ইনশাল্লাহ যদি সব ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে 4টা একটা ক্লাস দেবো, বা কখন দিব আপনাদের কাছে একটা সময় দেওয়া থাকবে। সন্ধ্যার পর রাখবো না আপনাদের সেশনটাকে আমরা। সো গাইজ, চেষ্টা করবেন ওই সেশনগুলোতে অ্যাটেন্ড করার জন্য। যদি একসাথে লাইভে থাকেন তাহলে সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই ক্লাসগুলো মনে রাখতে পারবেন, এবং আলটিমেটলি এগুলোই আপনাদের জন্য সহজ হবে মনে রাখাটা। চেষ্টা করবেন ওতে লাইভ থাকার জন্য। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। জুবাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জাস্ট অ্যাটেন্ডিং। আশরাফ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং। আশরাফ কি নতুন নাকি আমাদের এখানে? আশরাফ, জি স্যার। জয়েন করেছেন কখন? স্যার আমি 20 মিনিট হবে জয়েন করেছি। না না, মানে আমাদের এই ব্যাচে জয়েন করেছেন কখন? স্যার আজকে। আজকে? স্যার আচ্ছা, ঠিক আছে। জি স্যার। ওকে, লাইভ যে ক্লাসগুলো আছে পারলে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। আর আমাদের এখান থেকে জুমে লাইভ চলার পরে এটা এখন রেকর্ডেড থাকবে। রেকর্ড থাকার পরে আমাদের আজকের মধ্যে বা 24 আওয়ার্সের মধ্যে আপনাদের কাছে চলে যাবে। সাধারণত রাতে চেষ্টা করবো দেওয়ার জন্য, তো এটা স্ট্রিম হয়ে এগুলো কনভার্ট হতে সময় লাগে, এই জন্য সাথে সাথে দিতে পারি না আমরা, একটু সময় লাগে। তো চেষ্টা করবো আমরা ওই দিনে দেওয়ার জন্য। দিতে না পারলেও 24 আওয়ার্সের মধ্যে পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে সেক্ষেত্রে একটু নক করবেন। আর আপনাদেরকে একটা গ্রুপে নিয়ে আসা হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলে আপনার খুব সহজে ক্লাস লিঙ্কগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। জি স্যার। জি, ভালো থাকবেন তাহলে আজকে। আর আপনাদের একটা ছোট্ট একটা ঘোষণা দিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের রিটেনে ছেলেমেয়েরা যারা আছে, যারা রিটেনে কোনো ফ্রেন্ড যদি করতে চায় তাহলে তাদেরকে বলবেন যে আপনাদের রেফারেন্সে যদি ভর্তি হতে চায় তাহলে রিটার্ন তারা 100 টাকা ছাড় পাবে, কারণ রেফারেন্সে 100 টাকা ছাড় আছে। আমাদের রিটার্ন বিসিএস রিটার্ন যারা পরীক্ষা দিয়েছে ভালো করে গতবার, আই মিন 46-এর কথা বলছি, তাদের জন্য যে নতুন ব্যাচগুলো অফার হয়েছে 8 তারিখ, আগামীকাল থেকেই শুরু হচ্ছে ইনশাল্লাহ, ঠিক আছে? সো যদি আপনাদের রেফারেন্স আসে তাহলে সেক্ষেত্রে সেটা তারা 100 টাকা ছাড় পাবে। ইটস আপ টু ইউ, যদি রেফার করতে পারেন করতে পারেন, কারণ রিটার্নে আমরা অনেক ভালো আমাদের পারফরমেন্স, এবং আমরা অনেক আমাদের প্রিলিচেও আমাদের রিটার্নে আমাদের ওখানে পারফরমেন্স অনেক ভালো মানে হচ্ছে আমাদের স্টুডেন্ট অনেক বেশি। আসলে বুঝতে পারবেন। জি, ওকে, ভালো থাকবেন তাহলে আজকে এই পর্যন্তই। আর নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।